সি দিয়ে দেখো, লেখো টু ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট equivalent weight of compounds ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা হয়, যেমন মলিকুলার ওয়েট হয় অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইভ্যালেন্ট ওয়েট হয়। আমরা অলরেডি ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা জানি, কি বলো তো? বলো দেখি কেমন পড়েছো। ফার্স্ট ভিডিও দিয়েছিলাম এসবিসি মানে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ফার্স্ট ফার্স্ট দুটো ভিডিওতে এই জিনিস খুব ক্লিয়ার করে পড়ানো হয়েছিল। মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি, পিপিএম, ইকুইভ্যালেন্ট মাস, মলিকুলার মাস, ভ্যালেন্সি ফ্যাক্টর, কিভাবে ক্যালকুলেট করতে হয় ভ্যালেন্সি ফ্যাক্টর, সব বলে দিয়েছিলাম। তো ফর্মুলা কি বলো? ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু ফর্মুলা বলো। বলো। এ কি ভিডিও তোমরা দেখোনি কেউ? স্যার নিচে ভ্যালেন্সি ফ্যাক্টর ছিল, উপরেরটা ভুলে গেলাম। সামথিং বাই ভ্যালেন্সি ফ্যাক্টর কি ছিল? সামথিং বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। এই তো চলো, মলিকুলার মাস বা মোলার মাস বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। হ্যাঁ, ওকে, মোলার মাস বা মলিকুলার মাস আণবিক ভর বাই যোজ্যতা বা ভ্যালেন্সি ফ্যাক্টর। তো মলিকুলার মাস কিভাবে ক্যালকুলেট করতে আমরা আগের দিন অনলাইনে পড়িয়েছি, জাস্ট অ্যাটমিক মাস গুলোকে অ্যাড করে দেবো। ওকে চলো, তাহলে মলিকুলার মাস বাই ভ্যালেন্সি ফ্যাক্টর করলে আমরা কি পেয়ে যাবো বলো? ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাবো আমরা। তো এটা তো নর্মাল মেথড, বাই ডেফিনেট মানে নর্মালি কিভাবে বের করা হয়, কিন্তু আমরা নর্মালি কিভাবে ক্যালকুলেট করবো কম্পাউন্ডস এর ইকুইভ্যালেন্ট ওয়েট? তোমাকে একটা রিয়াকশন দিয়ে দিল, রিয়াকশন থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমাদের ডিটারমাইন করতে হবে, এবং যার জন্য আমাকে অক্সিডেশন নাম্বার জানতে হবে। ওকে দেখো কি করে করা হয়। তো লেখো, একটা লাইন লেখো এখানে আগে, এর বেসিসে কিভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট কম্পাউন্ডের ক্যালকুলেট করা হয়। লেখো দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট of an oxidizing agent or reducing agent is that weight the equivalent weight of an oxidizing agent or reducing agent is that weight which accept 1 mole electrons in a chemical reaction. স্যার একবার বলুন, হুইচ অ্যাকসেপ্ট? 1 mole electrons in a chemical reaction or lose 1 mole electron in a chemical reaction তাহলে তোমরা বুঝেই গেছো টু ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কম্পাউন্ড, কোন কোন কম্পাউন্ডে যারা অক্সিডাইজিং এজেন্ট হবে অর রিডিউসিং এজেন্ট হবে, এদের বেসিক্যালি এই দুটো টাইপের কিভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা হয়, অক্সিডাইজিং এজেন্টের মানে অক্সিডাইজিং এজেন্ট যারা হবে এবং রিডিউসিং এজেন্ট যারা হবে তাদের ক্ষেত্রে কিভাবে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা হবে সেটার কনসেপ্ট আমরা এখান থেকে পেয়ে যাবো। আর নর্মাল ফর্মুলা তো আমরা জানি, যদি কোনো মলিকুলস আমরা মলিকুলার ফর্মুলা পেয়ে যাই সেখান থেকে ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে আমরা ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে তো চলো দেখো, তাহলে আমরা ফর্মুলা কি হবে দেখো। তাহলে ফার্স্টে এ দিয়ে লিখবো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডাইজিং এজেন্ট অর অক্সিডেন্ট, একই জিনিস। ইকুইভ্যালেন্ট ওয়েট of oxidizing agent or oxidant. ওকে, এর ফর্মুলা কি? ইকুয়ালস টু, ফর্মুলা লেখো, উপরে লেখো মলিকুলার
molecular weight by number of electron electron gain by 1 mole 1 mole ওকে আমাদের যদি অক্সিডাইজিং এজেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে বলে বা অক্সিডেন্টের, তখন ফর্মুলা কি হবে বলো? মলিকুলার ওয়েট হয়ে যাবে, ডিভাইড করতে হবে নাম্বার অফ ইলেকট্রন গেন, কতগুলো ইলেকট্রন গেন করেছে 1 মোল পদার্থ, 1 মোল সাবস্টেন্স কতগুলো ইলেকট্রনকে গেন করেছে ট্রান্সফার করানোর জন্য, তাকেই বলা হবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডেন্ট। এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে একদম। রিঅ্যাকশন তোমরা জানো এটা, এক্সাম্পল দেখো, বলছে ইন অ্যাসিডিক মিডিয়াম দেখো রিঅ্যাকশন দেখো, মনে করো Cr2O7 2 এখান থেকে তোমাকে বলে দিল Cr3+, মানে তোমাকে এখানে তোমাকে ক্যালকুলেট করতে হবে Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে। ওকে, বোঝো ভালো করে কি বক্তব্য। এখানে তোমাকে বলে দিল, আচ্ছা দাঁড়াও, তোমাকে এরকম বলে দিল ইন অ্যাসিডিক মিডিয়াম তোমাকে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে কার? K2Cr2O7 এর। তোমাকে বলে দিল, চলো কার বের করবো ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট? K2Cr2O7 তোমরা অলরেডি জানো এটা, যেটা অক্সিডাইজিং এজেন্টই, কারণ এটা ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারেই আছে ক্রোমিয়াম। তো এর ইকুইভ্যালেন্ট মাস আমরা কিভাবে ক্যালকুলেট করব? না তো এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর বের করতে পারবো, তাহলে আমরা কিভাবে করব? আর যেহেতু এটা অক্সিডাইজিং এজেন্ট, তোমরা কি করবো বলো, এটাকে রিয়াকশন করাতে হবে। তোমরা অলরেডি জানো যে K2Cr2O7 ব্রেক করে 2K প্লাস Cr2O7 2 তৈরি করে, তাহলে Cr2O7 2 কিসে কনভার্ট করে? রিয়াকশন করে Cr3+। এটা জানতে হবে কিন্তু, হ্যাঁ, জয়েন্ট তো একটু অ্যাডভান্স লেভেলে জানতে হবে, এই রিয়াকশনটা তোমাকে জানতে হবে। আমাদের প্র্যাকটিস করতে করতে রেডি হয়ে যাবে যে এখানে K2Cr2O7 অ্যাসিডিক মিডিয়ামে Cr3+ এ কনভার্ট করে, যে K2Cr2O7 অ্যাসিডিক মিডিয়ামে Cr3+ এ কনভার্ট করে, এটা তোমাকে জানতে হবে। রিয়াকশন না হলে কিন্তু করা যাবে না, বা তোমাকে রিয়াকশন বলেই দিতে পারে। ওকে, খুব হার্ড লেভেলের কোশ্চেন করে তখন তোমাকে নর্মালি বলে দেবে K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করো, তখন তোমাকে ইন অ্যাসিডিক মিডিয়াম, তো অ্যাসিডিক মিডিয়ামে এটা ব্রেক করে Cr2O7 2 তৈরি করে, সেখান থেকে Cr3+ হয়। এটাকে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করে নাও অ্যাসিডিক মিডিয়ামে, জানো তোমরা কিভাবে করতে হয়, সবাই জানি আমরা। তো কি হবে বলো? ফার্স্টে হেটারো অ্যাটম ব্যালেন্স করো, এখানে ক্রোমিয়াম কটা আছে বলো? দুটো, এখানে ক্রোমিয়াম একটা আছে, ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, বলো। নেক্সট অক্সিজেন ব্যালেন্স করতে হবে, অ্যাসিডিক মিডিয়ামে অক্সিজেন ব্যালেন্স করার রুল কি বলো? যেদিকে অক্সিজেন বেশি থাকবে তার অপোজিটে সেম নাম্বারের H2 অ্যাড করতে হবে, মানে 7H2 হবে, আর অপোজিটে ডবল মানে 14H+ অ্যাড করতে হবে। নেক্সট আমাদের চার্জ ব্যালেন্স করতে হবে, চার্জ ব্যালেন্স করার রুল কি বলো? কাউন্ট করো, এখানে ক্রোমিয়াম, এখানে Cr2O7 -2, এখানে +14 সহগ অ্যাড করতে হয়, তাহলে এটা +12 এই সাইডে, এদিকে দেখো 2 × +3 মানে +6, এখানে 7 × 0 মানে 0, তাহলে এদিকে +6 আসছে, এদিকে +12 আসছে। বেশি কোন দিকে? এদিকে। কত বেশি? 6 বেশি, তাহলে আমাদের কি করতে হবে? +6E অ্যাড করতে হবে। বোঝা গেছে? তাহলে আমাকে বলো, এখানে Cr2O7 2 Cr2O7 2 থেকে প্রোডাক্ট তৈরি করতে ক্রোমিয়ামের কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করা হয়েছে? কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বলো? 6 ইলেকট্রন। ওকে, 6 ইলেকট্রন। তাহলে আমরা এখানে অলরেডি জানি, আচ্ছা ধরে নাও যে এর মলিকুলার মাস এখানে ধরে নাও মলিকুলার মাস অফ K2Cr2O7 = ক্যাপিটাল M। তুমি বের করে নিতে পারো মলিকুলার মাস, তুমি অ্যাড করে বের করতেই পারো, আমি অত টাইম ওয়েস্ট করছি না, আমরা জাস্ট নর্মালি এখন M ধরে করে নাও। ধরে নিচ্ছি মলিকুলার মাস অফ K2Cr2O7 কত বলো? M। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট মাস কত হয় বলো? দেয়ারফর ইকুইভ্যালেন্ট মাস অফ K2Cr2O7 = কত হবে? M/6। বুঝলে কিনা দেখো, জয়েন্টে কিন্তু একটা আসবে পরীক্ষায়, সে যে পরীক্ষায় দাও না কেন,
ইকুইভ্যালেন্ট মাস অফ K2Cr2O7 কত হবে? মলিকুলার মাস বাই নাম্বার অফ ইলেকট্রন গেন বাই ওয়ান মোল। তাহলে এখানে Cr2O7 এর আগে কত রয়েছে? 1 রয়েছে, তাহলে এটা 1 মোল। তাহলে 1 মোল থেকে কনভার্ট করার জন্য 1 মোলকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য কতগুলো ইলেকট্রন গেন করেছে? 6 ইলেকট্রন। এবার তুমি কোত্থেকে জানবে 6 ইলেকট্রন নেবে কি 5 ইলেকট্রন নেবে কি 2 ইলেকট্রন নেবে? আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করে নেবে। ব্যালেন্স করে নিয়ে ব্যালেন্সড ইকুয়েশনে যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হবে সেটাই আমাদের গেন বা লস বের করতে পারবো আমরা। বোঝা গেছে কিনা দেখো। রেসপন্স করো একটু, যদি কোথাও অসুবিধা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো। ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট। স্যার লাস্ট পার্টের হ্যাঁ কথা বলুন। বলো বলো। আচ্ছা একদম একদম ভেরি গুড। কোথায় বোঝনি বলো? এটা ফর্মুলা বোঝা গেছে? হ্যাঁ স্যার ওটা বোঝা গেছে। একদম, তোমাকে বলেছে K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হবে অ্যাসিডিক মিডিয়ামে। তো K2Cr2O7 এর অ্যাসিডিক মিডিয়ামে কি রিয়াকশন করে যে Cr2O7 2- থেকে Cr3+ এ কনভার্ট হয়, এটা তোমাকে জানতে হবে, নাহলে কিছু করার নেই। আর যদি ইজি কোশ্চেন হয় তোমাকে রিয়াকশনটা বলে দেবে, তোমাকে ব্যালেন্স করতে হবে। আর যদি খুব হার্ড লেভেলের কোশ্চেন হয় তাহলে বলবে না, তোমাকে শুধু বলবে K2Cr2O7 এর অ্যাসিডিক মিডিয়ামে এখানে এর ইকুইভ্যালেন্ট মাস কি হবে, তখন তোমাকে রিয়াকশন করাতে হবে, আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করতে হবে, দেন ফর্মুলায় বসিয়ে দেবে। মলিকুলার ওয়েট কত আছে বলে এম ধরে নিয়েছি আমরা। আর এই রিয়াকশনের ক্ষেত্রে ব্যালেন্স করেছি রিয়াকশন আমরা, হাফ রিয়াকশন এটা, তাই না? এই রিয়াকশনকে ব্যালেন্স করে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে এখানে? 6 ইলেকট্রন। দেখতেই পাচ্ছি দেখো 6 ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তার মানে 1 মোল Cr2O7 2- এর Cr3+ এ কনভার্ট হওয়ার জন্য কতগুলো ইলেকট্রন গেইন করতে হচ্ছে? 6 ইলেকট্রন। তাহলে ফর্মুলা কি? মলিকুলার ওয়েট বাই নাম্বার অফ ইলেকট্রন গেইনড বাই 1 মোল। তাহলে মলিকুলার ওয়েট আমরা কত ধরে নিয়েছি? আমরা 6, সরি, মলিকুলার মাস ধরে নিয়েছি আমরা m, আর এখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 6, তো m/6 আনসার আমাদের। বলো। অসুবিধা আছে কারোর বলো, নাকি ঠিক আছে? বার করো তুমি, তোমার অপশন দেখবে, কোশ্চেন অপশন দেখবে কোন প্যাটার্নে দিয়েছে। যদি m/6 m/5 এই প্যাটার্নে আছে তখন m ধরবে। আর যদি দেখো যে না এক্সাক্ট ভ্যালু দিচ্ছে, আচ্ছা বের করো তো, ক্যালকুলেট করো, দেখো কত হবে। চলো করো। পটাশিয়াম কত হয় বলো? 39, তাহলে 2 × 39 প্লাস ক্রোমিয়াম 52, তাহলে 2 × 52 প্লাস 7 × 16, ক্যালকুলেট করো কত হয় বলো। এবার দেখো, তাহলে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টের কিভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখে গেছি। এবার দেখো, এমন এমন এলিমেন্ট মানে এমন এমন মলিকুলস আছে যারা মিডিয়ামের উপর ডিপেন্ড করে অক্সিডাইজিং এবং রিডিউসিং হিসেবে বিহেভ করে। বোঝা গেছে? ডিফারেন্ট মানে মিডিয়াম চেঞ্জ করে দিলে নিউট্রাল মিডিয়ামে একরকম বিহেভ করবে, অ্যাসিডিক মিডিয়ামে একরকম বিহেভ করবে, আর তারপরে তোমার বেসিক মিডিয়ামে বিহেভ করে। এরকম একটা এক্সাম্পল দেখো, চলো সি দিয়ে লেখো, বি হলো সি দিয়ে লেখো, কি করতে হবে দেখো। দেখো লেখো, ইন ডিফারেন্ট কন্ডিশনস a compound may have in different conditions a compound may have different equivalent weight, কন্ডিশনের উপর ডিপেন্ড করে একই মলিকুলসের ডিফারেন্ট ইকুইভ্যালেন্ট ওয়েট হবে। কেন হবে বলতে পারবে? স্যার আরেকবার বলুন। দেখো, in different conditions a compound may have different equivalent weight, মানে অ্যাসিডিক একই মলিকুল, মনে করো আমরা এখন একটা এক্সাম্পল নেব, মনে করো KMnO4, একটা এক্সাম্পল নেব এখনই আমরা KMnO4। এই মলিকুলসের অ্যাসিডিক মিডিয়ামে ইকুইভ্যালেন্ট মাস যা হবে, বেসিক মিডিয়ামে ইকুইভ্যালেন্ট মাস যা হবে, নিউট্রাল মিডিয়ামে ইকুইভ্যালেন্ট মাস ডিফারেন্ট হবে। মানে এক এক মিডিয়ামে এক এক রকম ইকুইভ্যালেন্ট মাস আসবে।
কেন বলতে পারবে? কারণটা কি? তার কারণ দেখো, খুব সোজা লজিক। বলছে যে ইকুইভ্যালেন্ট মাসের জন্য আমাদের কন্ডিশন কি? মলিকুলার মাস বাই নাম্বার অফ ইলেকট্রন লস্ট অর গেনের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে দেখো, এখানে গেনও করতে পারে, ইলেকট্রন লসও করতে পারে। এবার দেখো, মিডিয়াম যদি ডিফারেন্ট হয়, মনে করে অ্যাসিডিক মিডিয়ামে যতগুলো ইলেকট্রন ও গেন করবে, বেসিক মিডিয়ামে দেখা গেল ততগুলো ইলেকট্রন লস করছে না, তাহলে এখানে নিচে চেঞ্জ হয়ে যাবে না? মলিকুলার মাস সবসময় সেম হবে, কিন্তু এখানে নাম্বার অফ ইলেকট্রন গেন বা লস্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যার জন্য ইকুইভ্যালেন্ট মাস কি হয়ে যাবে বলো? ডিফারেন্ট হবে। এই জন্য মাথায় রাখবে, ইকুইভ্যালেন্ট মাস কিন্তু কখনোই কনস্ট্যান্ট হয় না। মানে যেমন মলিকুলার মাস কনস্ট্যান্ট, কোনো কম্পাউন্ডের কোনো মলিকুলসের মলিকুলার মাস কনস্ট্যান্ট হয়, কিন্তু ইকুইভ্যালেন্ট মাস ডিফারেন্ট হয়। কেন? কারণ নাম্বার অফ ইলেকট্রন গেন আর লস্টের উপর ডিপেন্ড করে ইকুইভ্যালেন্ট মাস। নর্মাল ফর্মুলা দেখো তুমি, ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা কি? মলিকুলার মাস বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। তো ভ্যালেন্সি ফ্যাক্টর কি সবসময় সেম হবে? ডিফারেন্ট হবে। ভ্যালেন্সি ফ্যাক্টর যদি ডিফারেন্ট হয়ে যায়, ইকুইভ্যালেন্ট মাস কি হয়ে যাবে? ডিফারেন্ট হবে। বুঝা গেছে? তাহলে ইকুইভ্যালেন্ট মাস কনস্ট্যান্ট নয়, ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট হবে। তাহলে আমরা কি লিখেছি বলো? ইন ডিফারেন্ট কন্ডিশনস আ কম্পাউন্ড মে হ্যাভ ডিফারেন্ট ইকুইভ্যালেন্ট ওয়েট। স্টপ দিয়ে কারণটা লেখো, বিকজ because it depends upon the because it depends upon the number of electrons, because it depends upon the number of electron gain or lost, number of electrons gained or lost by that compound, gained or lost by that compound in that reaction, in that reaction। যে কন্ডিশনে থাকবে সেই রিয়াকশনে কতগুলো ইলেকট্রন লস করেছে অথবা গেইন করেছে, তার উপরে ইকুইভ্যালেন্ট মাস ডিপেন্ড করবে। এই জন্য ডিফারেন্ট কন্ডিশনে ইকুইভ্যালেন্ট মাস ডিফারেন্ট হবে। স্যার আরেকবার একটু বলবেন প্লিজ। কি লিখতে পারোনি? লেখো বিকজ, হ্যাঁ বিকজ এখান থেকে বলবো, হ্যাঁ বলুন। because it depends upon the number of electrons, it depends upon the number of electrons gain or lost by that compound in that reaction, ওকে, চলো এক্সাম্পলে আসো। ফার্স্ট এর মধ্যে 1 নাম্বার দিয়ে এক্সাম্পল লেখো। আমরা কাকে করবো বলো? KMnO4 কে ডিফারেন্ট কন্ডিশনে ক্যালকুলেট করবো। এটাকে আমরা অ্যাসিডিক নেব, বেসিকে নেব আর নিউট্রালে করব। ওকে, অ্যাসিডিক, বেসিক আর নিউট্রালে করব। তিনটে কন্ডিশনে KMnO4 এর আমরা কি ক্যালকুলেট করবো বলো? ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করব। ওকে, চলো দেখো তাহলে কি হবে। প্রথমে অ্যাসিডিক করি। ইন অ্যাসিডিক মিডিয়াম, KMnO4 এর রিয়াকশন দেখো কি হয়। অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 রিয়াক্ট করবে MnO4 মাইনাস, সেখান থেকে কনভার্ট হবে Mn2+। অলরেডি তোমরা দেখেছো এই রিয়াকশন, MnO4 মাইনাস থেকে Mn2+, এটাতে অ্যাসিডিক মিডিয়াম এটা কনভার্ট হয়। চলো ক্যালকুলেট করো, ব্যালেন্স করো, আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করো। তোমরা দেখবে যে আমি দেখবে মানে যে বোর্ডের যে ক্লাসগুলো হয় না, সেগুলোতে একটা জিনিস বারবার বোঝাই, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে জয়েন্টে কোনোভাবে সম্ভব না। ওকে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে একদম, পুরো প্রত্যেকটা একদম ডিটেলসে শিখতে হবে। আমার একটু টাইম লাগুক, সবার সিলেবাস শেষ হয়ে যাক, আমি 1 মাস বাদে শেষ করবো, কিন্তু আমরা যা শিখবো। চলো কি আমি তোমাকে এখানে একটা চ্যাপ্টার 2 দিনে শেষ করে দিতে পারি একদম। পুরো পরীক্ষায় তুমি 80% এর অ্যাবাভ নাম্বার পেয়ে যাবে, 90%ও পেয়ে যেতে পারো, কিন্তু কনসেপ্ট কিছুই হবে না। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আমি বারবার বলছি, সায়েন্সে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ
এই চারটে সাবজেক্ট যাদের আছে, ফিজিক্স আর কেমিস্ট্রি বেসিক্যালি, ম্যাথ তো তাও অনেকটা ফর্মুলা বেসিসে চলে আসবে, কিন্তু মানে ফিজিক্স আর কেমিস্ট্রি যদি কনসেপ্ট ক্লিয়ার না করে পড়ো, কি করলাম, ফিজিক্সে একটুখানি পড়া পড়লাম, ডেরিভেশন করলাম, 4-5টা অঙ্ক করলাম, হয়ে গেল, অত সোজা। যখন তুমি বুঝবে সে তখনই কনসেপ্ট ক্লিয়ার আছে, যখন তুমি এক্সারসাইজের প্রবলেম খুলবে, নিজে করতে পারবে পরপর সব, আননোন একটা প্রবলেম তুমি নিজে করে দিতে পারবে, তখনই ভাববে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আদারওয়াইজ হয়নি কিন্তু। হ্যাঁ, নিজে বুঝে পড়বে। যখন তুমি দেখবে একটা আননোন প্রবলেমস থেকে তুমি সলভ করতে পারছো, অ্যাটলিস্ট সলভ করতে না পারো, তুমি প্রবলেমসটা কিসের বেশি সেটা তুমি বুঝতে পারছো, তবেই কিন্তু সম্ভব, না হলে কিন্তু অসুবিধা হবে পরে। চলো, ইন অ্যাসিডিক মিডিয়াম কি হয় বলো, কে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হবে। ওকে, তাহলে দেখো এটাকে ব্যালেন্স করে অ্যাসিডিক মিডিয়ামে কি হয় বলো, Mn একটা একটা আছে, অক্সিজেন 4টে রয়েছে, তার অপোজিটে 4H2O, যেদিকে বেশি তার অপোজিটে সেম নাম্বারের H2O, তার অপোজিটে ডবল H প্লাস, 8H প্লাস, চার্জ ব্যালেন্স করো, -1 +8 +7, এদিকে -2, এটা 0, তাহলে এদিকে +7, এদিকে +2, তাহলে কি হয় বলো, বেশি কোন দিকে, এখানে +5E হবে। ওকে, হ্যাঁ, আমরা সব কটাতে ধরে নেবো লেট, মলিকুলার ওয়েট কত ধরবো বলো, মলিকুলার মাস ধরে নেবো আমরা M, ধরে নাও লেট মলিকুলার মাস M, প্রত্যেকটাতে, কি অ্যাসিডিক হোক, বেসিক হোক আর নিউট্রাল হোক, প্রত্যেকটা মিডিয়ামে মলিকুলার মাস কত ধরবো আমরা, ক্যাপিটাল M। তো এখানে বলো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত হয়েছে বলো, 5, তাহলে তাহলে ইকুইভ্যালেন্ট মাস কত হয় বলো, ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু কত হয় বলো, M/5, অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম। 2 নাম্বার দিয়ে বেসিক মিডিয়ামে করো, বেসিক মিডিয়ামে কি হয় দেখো, ইন স্ট্রং, ইন স্ট্রং অ্যালকালাইন মিডিয়াম, অ্যালকালাইন মিডিয়াম, স্ট্রং অ্যালকালাইন মিডিয়াম, যদি মিডিয়াম খুব স্ট্রং অ্যালকালাইন হয়, ক্ষারীয় হয়, তখন কি হবে দেখো, তখনই এই রিয়াকশন সম্ভব। রিয়াকশন কি হয়, MnO4 মাইনাস থেকে MnO4 2 মাইনাস, MnO4 মাইনাস থেকে MnO4 2 মাইনাসে কনভার্ট হয়। ওকে, বের করো, দেখো ব্যালেন্স করো, কত হবে বলো, Mn একটা আছে, 4 4 সব সেম আছে, এখানে -1, এখানে -2, তাহলে এদিকে -1 বড়, কত বড়, ওর থেকে 2, তাহলে +E হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তাহলে বলো কি হবে, এখানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত হয়েছে 1, ইকুইভ্যালেন্ট মাস কত হবে বলো, M/1 মানে M, অ্যালকালাইন মিডিয়ামে। ওকে, থার্ড কেস করো, ইন নিউট্রাল মিডিয়াম, বা নিউট্রাল মিডিয়াম বা উইক অ্যালকালাইন মিডিয়াম। ওকে, লিখে নাও, ইন নিউট্রাল মিডিয়াম অর উইক অ্যালকালাইন মিডিয়াম, রিয়াকশন কি হয় দেখো, MnO4 মাইনাস থেকে MnO2 হবে, MnO2। ওকে, যখনই দেখবে মিডিয়াম নিউট্রাল থাকবে, তখন এর ব্যালেন্স করার দরকার নেই, কি করবে বলো, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। বোঝা গেছে কি বললাম, নিউট্রাল মিডিয়াম যখনই দেখবে, এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। এখানে কত আছে বলো, +7 আছে দেখো, আর এখানে +4 রয়েছে, যে কথাগুলো বলছি মাথায় রাখতে হবে, এখানে +7, এখানে +4, তাহলে কত ডিফারেন্স কত হয়েছে বলো, 3 ইলেকট্রনের ডিফারেন্স হয়েছে, 3 ইলেকট্রন ট্রান্সফার হয়েছে এখানে, তাই না, 3 ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট মাস কত হবে বলো, ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু M/3, M/3। হ্যালো, হ্যাঁ, ও তোমার ফোনটা দাও তো। আরে ওই ফোনটাই দাও না, ছোট ফোনটাই নাই দাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ার ছোট ব্যাপারে তো, ফোনটাই নেই। হ্যাঁ বলছি একটু বাদে করুন, খুব ভালো হয়, 10:30 11:00টার দিকে করুন। আর ফোন নেই, ঠিক আছে, ছাড়ো পড়াচ্ছি, দরকার নেই। অনলাইনে ক্লাস হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ।
ঠিক 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 আছে, একটু বাদে করে, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এখানে আমাদের কি হলো বলো। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কি হবে, স্ট্রং অ্যালকালাইন বা বেসিক মিডিয়ামে কি হবে, আর বলো নিউট্রাল মিডিয়ামে কিভাবে ক্যালকুলেট। তাহলে তুমি দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো, এখানে m/5 আসছে, এখানে স্ট্রং অ্যালকালাইন মিডিয়ামে শুধু m আসছে, এখানে m/3 আসছে। এটাই আমাদের বলার বিষয় ছিল, বোঝা গেছে? কারোর কোনো কিছু জানার থাকলে বলো। হ্যাঁ স্যার। ওকে চলো, নেক্সট আমাদের যেটা করতে হবে দেখো, আমাদের রিয়াকশন থেকে কিভাবে, এই দেখো আমাদের স্ট্রাকচার থেকে কিভাবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের মলিকিউলস এর অক্সিডেশন নাম্বার আমরা 10 সেকেন্ডে সলভ বের করবো কিভাবে। দেখো ফার্স্ট এক্সাম্পল দেখো, বুঝে যাবে, ক্লিয়ার হয়ে যাবে একদম। নেক্সট আমাদের কাজ করতে হবে যেগুলো এক্সেপশনাল টাইপ সবাই বলে, সেগুলোকে আমরা বের করব, এবং 10 সেকেন্ড টাইম তার মধ্যে ক্যালকুলেট করতে হবে। কারণ জয়েন্টে তোমাকে একটা কোশ্চেন সলভ করার জন্য 1 মিনিট টাইম দেবে ম্যাক্সিমাম। 1 মিনিটের মধ্যে কোশ্চেন পড়তে হবে, সলভ করতে হবে, সার্কেল করতে হবে। ওকে, তো তার মধ্যে 20 সেকেন্ড তোমার পড়তে চলে যাবে, 10 সেকেন্ড তোমার সার্কেল করতে যাবে, 30 সেকেন্ড আমাদের হাতে থাকবে সলভ করার জন্য। চলো, তো ফার্স্টে হেডিং দাও, দ্য প্যারাডক্স অফ ফ্র্যাকশনাল স্যার লেখাটা না দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? Light কোন দিকে এ- না উপর? স্যার পুরো লাইট পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি মুখে মুখে বলে দিচ্ছি, লেখো দ্য প্যারাডক্স, দ্য PARADOX, যেমন রেডক্স তো সেটা প্যারাডক্স, PARADOX, প্যারাডক্স অফ ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার, প্যারাডক্স অফ ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার। প্যারাডক্স আমরা পড়িয়েছিলাম ভিডিওতে। স্যার আপনি একটা এক্সাম্পলে বলেছিলেন যে ওটাকে প্যারাডক্স বলা হয়, ও আচ্ছা, এরকম আচ্ছা, ঠিক বলেছিলেন। ঠিক ঠিক, চলো এটাকে এবার দেখো কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। দেখো ফার্স্ট এক্সাম্পল তোমরা ক্যালকুলেট করো, এরকম মলিকুলস দেখেছো, CO2 জানি আমরা, কার্বন ডাই অক্সাইড। এখন আমাদের পড়তে হবে C3O2, যা ভদ্রলোকের নাম কার্বন সাব অক্সাইড, কার্বন সাব অক্সাইড, কার্বন সাব অক্সাইড। CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর C3O2 হচ্ছে কার্বন সাব অক্সাইড। ওকে, তাহলে C3O2 এর কার্বনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে, বলো কি হবে, বের করে বলো আমাকে। কত আসছে বলো, এক্স ধরো, কার্বনকে এক্স ধরো, তাহলে কত হবে বলো, 3x প্লাস 2 ইন্টু -2 ইকুয়ালস টু টোটাল 0। 4/3 তাহলে 3x ইকুয়ালস টু 4, আর x ইকুয়ালস টু কত বলো, প্লাস 4/3। আমি বলেছি যে ইলেকট্রন কি এভাবে ট্রান্সফার সম্ভব, স্যার যে একটা ইলেকট্রনকে আমি কেটে মিডিল থেকে হাফ করে দিয়েছি। ওকে, একটা ইলেকট্রনকে কেটে আমরা মিডিল থেকে 3/4 পার্ট এভাবে ট্রান্সফার হতে পারে, হবে না। তার মানে এখানে কোথাও প্রবলেম আছে। মানে যাদের ক্যালকুলেশন করলে এরকম পয়েন্টে আসবে বা ফ্র্যাকশনাল আসবে, তাদেরকে বলা হয় প্যারাডক্স। ওকে, এই টাইপের প্যারাডক্স যাদের হবে, এই মানে এইগুলোকে বলা হবে প্যারাডক্স। ওকে, আর এদের অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে বলো, আমাদের এর স্ট্রাকচার ড্র করতে হবে ফার্স্টে। ওকে, সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করার, ওই XYZ ধরে ওগুলো কোনো মেথডই না, ওটা আমাদের ওই বোর্ডের কয়েকটা করার জন্য চলে আসবে। কিন্তু যেগুলো লেজেন্ড টাইপের মলিকুলস, তাদেরকে ওই XYZ ধরলে কোনো আনসারই আসবে না, -53/5 এরকম আসবে। স্যার আবার ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, এসছে। ওকে চলো দেখো, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার।
স্যার ওকে চলো। হ্যাঁ তাহলে দেখো, তাহলে কি করতে হবে বলো, আমাদের বেস্ট মেথড যেটা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করার, স্ট্রাকচার মেথড। ওকে, বা স্ট্রাকচারাল মেথড। তো হেডিং দিয়ে দাও স্ট্রাকচারাল মেথড। প্যারাডক্সের মধ্যে আমরা করছি, মানে স্ট্রাকচার ড্র করতে হবে, দেন তোমাকে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তো কার্বন, কেউ একজন আমাকে বললো যে +2 -2 হবে না, কি বললো যেন বললো, কত হবে বলো, এর অরিজিনালি কত হবে কার্বনের? +4 বলেছিলাম। না না, অত হবে না, দেখো বোঝো, একটা +2 হবে। দেখো বোঝো, স্ট্রাকচার ড্র করো কিভাবে করতে হয়। দেখো সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। আর একটা কথা বলে দিই, স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় সেটা নিয়ে তোমাদের একদমই চিন্তা করার দরকার নেই, মুখস্থ করার। এখন শুধু মনে রাখো কয়েকটা, যেগুলো দিচ্ছি এগুলো মুখস্থই রাখতে হবে। আর নর্মালি স্ট্রাকচার কিভাবে বানাতে হয় সেটা আমরা রুলস দিয়ে শিখিয়ে দেবো। মুখস্থ, যেমন অ্যামোনিয়ার স্ট্রাকচার কেমন হবে, H2O কেমন হবে, এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই। আমি তোমাকে কিভাবে তৈরি করতে সেটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা পড়াবো মোটামুটি, তখন তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো চলো ক্যালকুলেশন করবো। চলো, রুলস আমাদের জানি আমরা। এটা হচ্ছে কার্বন সাব অক্সাইডের স্ট্রাকচার। একটা সাইড দিয়ে ক্যালকুলেশন করা স্টার্ট করো, দুটো দুটো করে ধরতে হবে কোভ্যালেন্ট মলিকিউলস। তো বলো, এখানে কার্বন আর অক্সিজেন কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। তাহলে অক্সিজেন অক্সিজেনের উপর কত চার্জ হবে? এর মধ্যে বন্ড কটা আছে? দুটো। ডবল বন্ড। -2 ডবল বন্ড, এটা হবে। -2, এই কার্বনের উপর -2 +2। হবে। +2। ওকে, পরেরটা দেখো কিভাবে করছি, একটা দেখো ভালো করে স্ট্রাকচারে কিভাবে বের করতে, তাহলে ভুল হবে না আর। তাহলে এটা -2, এটা +2। চলো এই অক্সিজেন বাদ দিয়ে দাও, এদিকে আস, এই দুটোর মধ্যে ধরো। বলো কার্বন কার্বন, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত বলো এই কার্বনের? এখানে বলো, এই কার্বনের এদিকে কে আছে? আবার কার্বন। কার্বন। এদিকে কার্বন কে আছে। আছে? কার্বন। তাহলে কার্বন। এখানে যদি তার মানে এখানে কত হবে বলো? 0। কারণ যাকে বের করো তার দুদিকে দেখবো, যাকে বের করতে হবে তার দুদিকে দেখতে হবে। আবার বলছি, দেখো আবার মিলিয়ে নাও। এখানে মনে করো এই অক্সিজেন, এর দুদিকে দেখো, এদিকে কেউ নেই, এদিকে ডবল বন্ড, তার সাথে কি রয়েছে? কার্বন। তাহলে তাহলে এ -2 হবে, ডবল বন্ডের জন্য +2 হবে। এখানে দেখো এই কার্বনকে বের করবো, তাহলে এর দুদিকে দেখো, এদিকেও কার্বন এদিকেও কার্বন। তাহলে দেখো এদিকের কার্বন ইলেকট্রোনেগেটিভিটি 0, সেম এলিমেন্ট, এদিকেও সেম এলিমেন্ট, তাহলে এটা কত হবে? 0। ওকে, পরেরটাই আসো। এখানে দেখো এই কার্বনের এদিকে কে আছে? কার্বন। এদিকে কে আছে? অক্সিজেন। অক্সিজেন কত হয়? -2। তাহলে কার্বন কত হয় বলো? +2। +2। তাহলে এখানে মানে এখানে তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত হয় বলো? +2। বোঝা গেছে? কার্বন সাব অক্সাইড, এনসিইআরটি তে আছে এই মলিকিউলসটা, বিখ্যাত মলিকিউল। এই একটা, আর একটা আছে দেখো, Br3O8। Br3O8 একে বলা হয় ট্রাইব্রোমো অক্টাক্সাইড। নাম লিখে দিচ্ছি, ব্রোমো অক্টা অক্সাইড, ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। স্ট্রাকচার বানাতে হবে আমাদের। দেখো তুমি নর্মালি বের করে দেখো কি আসবে, ভয়ঙ্কর টাইপের এর ভ্যালু আসবে। XYZ ধরে বের করে দেখো কি আসছে, 16/3 আসবে এটাকে করলে প্লাস। যদি বিআর এর এখানে বিআর এর বের করতে হবে, বিআর এর অক্সিডেশন নাম্বার যদি আমরা ক্যালকুলেট করি তো আমাদের আসবে 16/3। তো চলো স্ট্রাকচার বানাতে হবে। তো এর স্ট্রাকচার কেমন হয় দেখো, বিআর বন্ড বিআর বন্ড বিআর, তিনটে বিআর রয়েছে, বানিয়ে দিছি মিডিল। কটা? 8টা অক্সিজেন। তাহলে এখানে দেখো উপরে একটা অক্সিজেন দেবো ডবল বন্ড, নিচে একটা অক্সিজেন ডবল বন্ড, আর বাকি তিনটে করে এখানে দিয়ে দাও, 1 2 3, 1 2 3। ওকে, এটা হচ্ছে Br3O8। ক্যালকুলেশন করতে পারবে? দেখি কেমন শিখেছো। চলো বের করি, আরো একটা দুটো বের করি, তো আবার দেবে, আমাকে আর বলতেই হচ্ছে না, তোমরাই বলে দিচ্ছ কি হবে। দেখো এখানে আসো, এখানে কিন্তু দেখো এখানে বোঝো, এই ব্রোমিনের সাথে কে কে যুক্ত রয়েছে বলো চারিদিকে? একটা দুটো তিনটে। আগে সাইড, ভালো করে বোঝো, সাইড অ্যাটমের অক্সিডেশন নাম্বার আগে ক্যালকুলেট করে নিতে হবে, দেন সেন্ট্রালের করবো। তাহলে এর উপরে মাইনাস, এখানে অক্সিজেন রয়েছে ডবল বন্ড করে দিলে এটা -2, এই অক্সিজেনের উপর -2,
এই অক্সিজেনের উপর -2, আর এর এদিকে ব্রোমিন রয়েছে, তো ব্রোমিন ব্রোমিন তো সেম এলিমেন্ট, তাহলে 0, এর জন্য কিছুই হবে না। তাহলে বলো এর সাইডে কতগুলো রয়েছে? -6, তো সেন্ট্রালের কত হবে? +6। কোনো কনফিউশন তাহলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবো। সাইড এলিমেন্টের কত রয়েছে? -6, তাহলে ভিতরে কত হবে? +6। বোঝা গেছে? এদিকে আসো পরেরটাই, যদি বুঝে থাকি তো পরেরটা। এখানে দেখো ব্রোমিন, এদিকেও ব্রোমিন বাদ, এদিকেও ব্রোমিন বাদ, 0। এটার উপরের জন্য এটা -2 হবে, এটার জন্য এটা -2 হবে। তাহলে সেন্ট্রালের কত হবে বলো? সেন্ট্রালে +4। সেন্ট্রালের আমাদের কি আছে বলো? +4 ব্রোমিনের। আমার সাইড এলিমেন্টের বার করো, সেম হবে। দেখো এটা -2 -2 -2, সেন্ট্রালে কত হবে বলো? +6। শ্রী তাহলে এখানে মাঝের ব্রোমিনের, বন্ধুটা একবার বলবেন? হ্যাঁ একদমই দেখো, তুমি বলো, আমি দেখতে বলেছি যার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে তার চারিদিকে দেখতে হবে। তাহলে এই যে ব্রোমিন, এর এদিকে কে আছে বলো? বিআর। এদিকে কে আছে? বিআর। তো সেম এলিমেন্ট, তাহলে 0, ওর জন্য কিছু অ্যাড হবে না, প্লাস মাইনাস কিছুই হবে না, তাহলে বাদ। এদিকটা বাদ, এদিকটা বাদ। ওকে, এই ব্রোমিনের সাথে উপরে কি আছে বলো? অক্সিজেন ডাবল বন্ড করে, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তার জন্য -2, আর এদিকে নিচে অক্সিজেন -2, তাহলে দুদিকে -2 -2 -4, আর এই সাইডে 0, তাহলে টোটাল কত আসছে? -4। তাহলে সেন্ট্রালে কত হবে? +4। +4। বুঝলে কিনা দেখো, চারিদিকে দেখতে হবে। সেম এলিমেন্ট মানে 0 দুদিকে, কারণ এদিকে বের করছি বিআর এর, এদিকেও বিআর আছে, এদিকেও বিআর, তাহলে এর জন্য কিছু অ্যাড হবে না। উপরে অক্সিজেন তাহলে -2, নিচে অক্সিজেন -2, টোটাল কত হয়ে গেল? -4, তো সেন্ট্রালে +4 হবে। এই স্যার এই মেথডে যদি তুমি করো কোনো ভুলই হবে না। হ্যাঁ বলো। বলছে আগেরবার কার্বনের ক্ষেত্রে সে ডবল বন্ড হলো, এখানে ব্রোমিনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড, এরকম কেন কারণ হলো? ব্রোমিনের ভ্যালেন্সি কত হয় বলো? 1 হয়। হ্যালোজেন ফ্যামিলির ভ্যালেন্সি কত হয় বলো? 1, কেন সিঙ্গেল বন্ড করে মেনলি। আচ্ছা। এখানে দেখো, এখানে সিঙ্গেল বন্ড ভাবছো কেন? এখানে ব্রোমিন কতগুলো বন্ড করেছে বলো তো? 7 বন্ড হ্যাঁ, করেছে এখানে, 7 বন্ড। তাই না? হুম। স্ট্রাকচার কিভাবে বানাতে হয় সেটা তোমাকে আমি শিখিয়ে দেবো, মানে রুলস আলাদা, সেটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, মানে পুরো বইয়ের অর্ধেকটা, মানে ওই চ্যাপ্টার হাফ হচ্ছে স্ট্রাকচার নির্ণয়। সেটা ঠিক আছে, সেটা আমাদের 2-3টে ক্লাস লাগবে করাতে, আমরা ওটা করাবো। জাস্ট এখন স্ট্রাকচার যদি তুমি জানো, তারপর থেকে তুমি পারছো, বুঝতে পারছো কিনা দেখো। মনে করো তুমি স্ট্রাকচার জানো, দেন তুমি বুঝতে পারছো কিনা। স্ট্রাকচার কিভাবে বানাতে হয় সেটা আমরা শেখাবো, একটু ওয়েট করো, টাইম নয়, করে দেবো সব। চলো নেক্সট করো, থার্ড এক্সাম্পল যেটা আছে। দেখো তোমাকে একটা নেগেটিভ চার্জ এরকম দিয়ে দিল, মনে করো S4O6 উপরে 2-, নাম টেট্রাথায়োনেট আয়ন, টেট্রাথায়োনেট আয়ন। ওকে, স্ট্রাকচার বানাতে হবে ফার্স্টে, বের করলে একটা ভয়ঙ্কর টাইপের আসবে, 2.5 টাইপের একটা কিছু আসবে, সালফারে বের করতে হবে, অ্যাপ্রক্স 2.5 এরকম কিছু একটা আসবে। দেখো দেখো, তো স্ট্রাকচার বানাও এর, 4টে সালফার, পরপর লেখো 1 2 3 4। ওকে, কটা অক্সিজেন? 6টা অক্সিজেন, তাহলে এদিকে 3টে অক্সিজেন, এখানে অক্সিজেন। ওকে, দেখো 2- রয়েছে না, তাহলে একটা অক্সিজেনের উপর মাইনাস চার্জ দেবো, এই অক্সিজেনের উপর মাইনাস চার্জ দিয়ে দেবো, 2- হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, কেটে গেলে আরেকটু জয়েন হতে পারবে? হ্যাঁ স্যার, নো প্রবলেম। হ্যাঁ স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি এই স্ট্রাকচারটা আরেকটু ভালো করে আরো কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে একদম। চলো দেখো, আরেকবার হবে, দেখি যার 10-15 মিনিট লাগে করে দেবো আমরা, সঙ্গে সঙ্গে হবে। হ্যাঁ, আগের এক্সাম্পলে ব্রোমিন হবে +6 and +4। চলো দেখো, +6 and +4 হবে। চলো এটাতে ক্যালকুলেট করো কি হবে দেখো। প্রথমে এই সালফারকে ক্যালকুলেট করো, কত হবে দেখো। দেখো এখানে কত আছে বলো, এটা -2, সাইড গুলো ক্যালকুলেট করে নাও আগে। -2 -2, এদিকে সালফার মানে 0, এদিকে কিছু হবে না। এদিকে কত আছে বলো? সিঙ্গেল বন্ড, তাই না? সিঙ্গেল বন্ড মানে কত? এটা -1 রয়েছে, এটাকে কিছু না, মানে -1 অক্সিজেনের উপর।
তাহলে কত হচ্ছে বলো, -5, তো এখানে কত হবে বলো, +5। ওকে, এই সালফারে কত হবে বলো, এদিকেও সালফার এদিকেও সালফার, কত হবে, জিরো। 0, একদম 0, কারণ এদিকেও সালফার এদিকেও সালফার। এই সালফারের কত হবে বলো, জিরো। জিরো। এটাও 0 হবে। 0 এই সালফারের কত হবে দেখো, এটা -2, এটা -2, তাহলে এটা টোটাল কত হবে বলো, এটা +5। +5। ওকে, বোঝা গেছে কি করতে হবে। নেক্সট দেখো, ব্যালেন্স তো আমরা জানি কিভাবে করতে, আরো কয়েকটা এক্সাম্পল নাও বুঝে যাবে। নামও বলে দিচ্ছি, এক্সাম্পলও বলে দিচ্ছি। দেখো, চলো ফার্স্টে তোমরা আমাকে আনসার বলো, আমি আর বলবো না, না বুঝতে হ্যাঁ, পারলে আমি একটা করে আমরা দিচ্ছি। এটা করি। একটা না, অনেকগুলোই করবে। চলো দেখো, ফার্স্ট এক্সাম্পল, H2O2, এটা তুমি জানো, এটা দরকার নেই, তো আমি স্ট্রাকচারটা বের করা শিখিয়ে দিচ্ছি। H2O2 ফার্স্টে নাম লিখবে হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, পারক্সাইড। ওকে, তো স্ট্রাকচার কি H2O2 এর, H বন্ড O বন্ড O বন্ড H, এটা তুমি জানো, বের করো। 2 নাম্বার, নাইট্রাস অ্যাসিড HNO2, HNO2, HNO2 কি হবে বলো, নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। ওকে, একে বের করবো আমরা। এটা স্ট্রাকচার কি হবে বলো নাইট্রাস অ্যাসিডের, দেখো H বন্ড O বন্ড N ডবল বন্ড O। থার্ড যেটা আমাদের আসছে, নাইট্রিক অ্যাসিড HNO3। এগুলো XY ধরে হয়ে যাবে, এইগুলো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এর পরে যেগুলো সেগুলো হবে না। HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। চলো ক্যালকুলেট করো, স্ট্রাকচার কেমন নাইট্রিক অ্যাসিডের, H বন্ড O বন্ড N ডবল বন্ড O O, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আমাদের। স্যার নিচেরটা এরকম অ্যারো, উপরটা ডবল বন্ড। হ্যাঁ, নিচেরটা আরো মানে এটা কোঅর্ডিনেট বন্ড। আমরা নিয়ম তো হ্যাঁ, সবই জানি, ডবল বন্ডেরও জানি, কোঅর্ডিনেটেরও জানি, জাস্ট যা নিয়ম তাই অনুযায়ী বসিয়ে দাও। নাম্বার 4 যেটা আসছে আমাদের, আমাদের আসছে হাইপোক্লোরাস অ্যাসিড, মানে সরি স্ট্রাকচারটা আগে বলে দিই, হাইপোক্লোরাস অ্যাসিড মানে HClO, একে বলা হয় হাইপোক্লোরাস ক্লোরাস অ্যাসিড। ওকে, স্ট্রাকচার কি হবে হাইপোক্লোরাস অ্যাসিডের, দেখো HOCl। আচ্ছা, কাকে বার করতে হবে সেটা ব্র্যাকেটে বলে দিচ্ছি আমি, হ্যাঁ। এখানে আচ্ছা স্টার মেরে দিলেও হবে, অক্সিজেন, এখানে H2O2 তে অক্সিজেন, HNO2 তে নাইট্রোজেন, HNO3 তে নাইট্রোজেন, HCl উপরে Cl। নেক্সট এ কটা করে নাও। স্যার। বলো, হয়ে গেছে, চলো হ্যাঁ, বলো। প্রথমে ও এখানে সব কটার বের করবো। এখানে +1, দেখো হাইড্রোজেন +1, তো অক্সিজেন কত হয় বলো, -1। এবার এখানে দেখো, এখানে হাইড্রোজেন +1, তো অক্সিজেন কত হবে, -1। দেখো কত ইজিলি বেরিয়ে গেছে। কোথায় পারক্সাইড বন্ড, কোথায় এ বন্ড ও বন্ড আমাদের দেখার দরকারই নেই, স্ট্রাকচার দেখবো ডাইরেক্ট বের করে নেবো, তাই না। আমরা XY ধরতে গেলে তোমাকে পারক্সাইড দেখতে হবে, এ দেখতে হবে, অনেক সমস্যা, ডাইরেক্ট বের করবো। HNO2 তে ইয়েতে বার করো, নাইট্রোজেন কত হবে দেখো, এখানে +3 -2, হবে। এখানে +3 -2 দেখো,
এখানে এই হাইড্রোজেন +1 সাইডে, আগে সাইড গুলোকে বের করে নেবে। এখানে +1, তাহলে এটা কত হয় বলো? -1। মাইনাস তাহলে এটা যদি -1, তাহলে -1 আর -2, তাহলে কত হয় বলো ভিতরে? প্লাস সেন্ট্রালে +3। ওকে, এখানে করো এই এই হাইড্রোজেন কত? +1, সাইড গুলো আগে বের করে নেবে। এই অক্সিজেন কত? -2, এই অক্সিজেন কত? -2। তাহলে এই হাইড্রোজেন যদি +1 হয় তাহলে অক্সিজেন কত? -1, তাহলে +5 দেখো তো, তাই না? -2 -2 -1, দ্যাট ইজ +5। স্যার ওকে, এখানে বের করো। হ্যাঁ বলো। ওই নিচের ওটা মাইনাস, ওটা -2 হলো কেন? এখানে ওটা -1 কেন হলো? দেখো এখানে অক্সিজেনের এদিকে কে আছে বলো? কটা বন্ড আছে? ও বন্ড এইচ রয়েছে, তাই না? তাহলে সিঙ্গেল বন্ডের জন্য যে বেশি ইলেকট্রোনেগেটিভ, মনে করো HCl রয়েছে, তুমি তখন কি বলবে বলো? Cl এর উপর এইটা -1, হাইড্রোজেনের উপর বলছিলাম +1। হ্যাঁ, আমি এন এর সাথে যে সিঙ্গেল বন্ডটা রয়েছে সেটা বলছি। এন এর সাথে সিঙ্গেল বন্ড, এটা হ্যাঁ এটা তো কোঅর্ডিনেট বন্ড। দেখো তো আমি দেখিয়েছিলাম, মনে আছে? দেখো তো, মনে arrow করো আছে, আছে। এ অ্যারো দিয়ে বি, তাহলে এটা -2, এটা +2। যার দিকে ডোনেট করবে সে -2, যে ডোনেট করবে সে +2 হবে। তো আমি সবকটা সেন্ট্রাল বের করে নিয়েছি, তো মিডিলে +5 হবে। হ্যাঁ স্যার ঠিক আছে বুঝেছি। পরেরটা দেখো, হাইড্রোজেন কত বলো? +1। ক্লোরিন কত হয় বলো? -1, তাই না? তাহলে অক্সিজেন কত হবে? 0 জিরো। কিন্তু অক্সিজেন আমাদের চাইনি, আমাদের চেয়েছে কাকে বলো? ক্লোরিনকে। ক্লোরিন চেয়েছিল তো ওটা তো -1, এই তো ক্লোরিন তো -1ই হয়। না না, ক্লোরিন -1 হবে না, বোঝো ভালো করে। হুম, সে ক্লোরিন দেখো ভালো প্লাস করে, ওয়ান +1 হবে, স্যার একদমই প্লাস তাই। ওয়ান হবে? দেখো, প্লাস ওয়ান হ্যাঁ হবে। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে হাইড্রোজেন কত আছে? আচ্ছা, অক্সিজেন কত হয় বলো? -2। -2 তাহলে -2 কে নিউট্রাল করতে হবে। তাহলে -2 কে নিউট্রালের জন্য হাইড্রোজেন +1 রয়েছে অলরেডি, তাহলে ক্লোরিনকে কি হতে হবে? প্লাস +1 হতে হবে। ওকে, নেক্সট করো, নাম্বার 5 মুছে দিচ্ছি। হ্যাঁ, চলো। 5 নাম্বার করো। আচ্ছা, আমাদের লাস্ট হলো ক্লোরাস অ্যাসিড, তাই তো? নাকি হাইপোক্লোরাস অ্যাসিড? হাইপোক্লোরাস অ্যাসিড। ওকে, চলো নেক্সট করো, ক্লোরাস অ্যাসিড, HClO2। HClO2 একে আমরা বলবো ক্লোরাস অ্যাসিড। ক্লোরাস অ্যাসিড স্ট্রাকচার জানতে হবে। ক্লোরাস অ্যাসিডের স্ট্রাকচার কি হবে বলো? H বন্ড O বন্ড Cl অ্যারো দিয়ে O, HClO2। নাম্বার 6 আমাদের আসছে ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিডের স্ট্রাকচার কি হবে? ক্লোরিক অ্যাসিড মানে হচ্ছে HClO3। ওকে, ক্লোরিক অ্যাসিডের স্ট্রাকচার H বন্ড O বন্ড Cl বন্ড O বন্ড O। নাম্বার 7 পার ক্লোরিক অ্যাসিড দেখেছো? নেক্সট দেখো, হাইড্রাজিন করতে হবে। নাম্বার 8 হাইড্রাজিন। হাইড্রাজিন যার স্ট্রাকচার হবে N2H2, স্যার N2H4। এখানে ক্লোরিনকে বার করতে হবে। হ্যাঁ, ক্লোরিন, সব ক্লোরিন, এখানে Cl। ক্লোরিনকে করো, ক্লোরিন, ক্লোরিন, এখানে হাইড্রাজিনে নাইট্রোজেন। ওকে, এর স্ট্রাকচার লিখে দাও। হাইড্রোজেনের H বন্ড N বন্ড N বন্ড H বন্ড H বন্ড H।
চলো বের করো। দেখো অক্সিজেন এটা -2, এদিকে বের করো হাইড্রোজেন +1। ওকে, হাইড্রোজেন +1 যদি হয় এখানে এটা -1। ওকে, তাহলে ক্লোরিন কত হবে বলো? +3। এখানে ক্লোরিন কত হবে দেখো, এটা -1, এটা +1, তাহলে এটা -1। এখানে এটা -2, এটা -2, -2 -2 -1 +5। এখানে করো দেখো -2 -2 -2, হাইড্রোজেন +1 তার জন্য অক্সিজেন -1, তাহলে কত আসছে দেখো +7। হাইড্রোজেন দেখো কি হবে, হাইড্রোজেন +1, এই হাইড্রোজেন +1, তাহলে হাইড্রোজেন +1 হলে এটা -2, এখানে এই হাইড্রোজেন +1, এই হাইড্রোজেন +1, তাহলে নাইট্রোজেন -2। খুব ইজি মেথড। ওকে, মুছে দিলাম। হ্যাঁ, দেখো নেক্সট দেখো, নেক্সট দেখো কার্বনিক অ্যাসিড। 9 হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচার কি বলো? কার্বনিক অ্যাসিড H2CO3, H2CO3 স্ট্রাকচার কি হবে বলো? H বন্ড O, বন্ড C, বন্ড O, বন্ড H, এখানে কার্বন হচ্ছে ডাবল বন্ড O, কার্বনিক অ্যাসিড। আর নাম্বার 10 আমাদের করব ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। ক্রোমিয়াম ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, পেন্টঅক্সাইড স্ট্রাকচার CrO5। এটা আমরা বোর্ডে করিয়েছিলাম, এটা ক্রোমিয়ামের করতে হবে, এখানে কার্বনের করতে হবে। তো ক্রোমিয়াম পেন্টঅক্সাইড স্ট্রাকচার বাটারফ্লাই স্ট্রাকচার, Cr O বন্ড, O বন্ড, ডাবল বন্ড O। চলো এই দুটো বের করো। দেখো কি হবে তাহলে, এখানে দেখো হাইড্রোজেন +1, হাইড্রোজেন +1 এর জন্য অক্সিজেন -1, এখানে হাইড্রোজেন +1 তার জন্য অক্সিজেন -1। ওকে, এখানে অক্সিজেন -2, তাহলে কাউন্ট করো বাইরে কত গেল, -1 -2 -1, তাহলে -4, সেন্ট্রালে কত হবে +4। ওকে, এখানে দেখো এই অক্সিজেনের কত হবে বলো, সিঙ্গেল বন্ডে থাকলে -1 অক্সিজেন, এটা -1, সিঙ্গেল বন্ড অক্সিজেন মানে -1 -1। ক্রোমিয়ামের রেসপেক্টে বলছি, দেখো এই ও কিন্তু 0, এটা রেসপেক্টে ক্রোমিয়াম অক্সিজেন বন্ড, সিঙ্গেল বন্ড, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে -1। এই ক্রোমিয়াম অক্সিজেন সিঙ্গেল বন্ড -1, এই ক্রোমিয়াম অক্সিজেন সিঙ্গেল বন্ড -1, এই ক্রোমিয়াম অক্সিজেন সিঙ্গেল বন্ড -1, আর এই অক্সিজেন -2 ডবল বন্ডে রয়েছে, তাহলে -1, চারটে -1, একটা -2, টোটাল কত আসছে -6। তো ক্রোমিয়াম কত হবে +6। তোমরা পারবে করতে বলো এগুলো এবার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো হ্যাঁ কনফিউশন স্যার, থাকলে বলো। হ্যাঁ স্যার পারবো। আমি তাহলে এখনই 25-30টা পাঠিয়ে দিচ্ছি, এরকম একদম পিকচার দিয়ে এবং নাম লিখে, পুরো নাম, স্ট্রাকচার, আর কার বের করতে হবে সেটা বের করে আমাকে পরের দিন দেখাতে পারবে। হ্যাঁ স্যার। কারণ হ্যাঁ সাড়ে স্যার, 10টা হ্যাঁ। থেকে ক্লাস হচ্ছে, অনেক চাপ হয়ে যাচ্ছে। মানে স্যার আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবো? আমি এখনই হোয়াটসঅ্যাপ করি, এক্ষুনি মানে জাস্ট কাটবো, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে, Okay, sir. ওখান থেকে খাতায় টুকবে, যেভাবে বের করছি স্যার, এবার আপনি সবকটা বের করে structure-টা আমাকে দেখিয়ে দেবেন তো? একদম স্ট্রাকচার, নাম, স্যার একটা সিম্বল জিনিস সব একটু বুঝিয়ে দেবেন? বলো। বলছে ওই যে বলো। HCl তে করিয়েছিলেন, এইচ ওই যে বন্ডটাতে ওখানে সিঙ্গেল বন্ড ছিল কিন্তু 2- হয়েছিল ওতে, সেটা আচ্ছা বুঝতে আচ্ছা, দেখো পারছি না। দেখো দেখো, হ্যাঁ কি ছিল বলো আবার, স্ট্রাকচার মানে নামটা কি ছিল বলো। HClO। HClO, আচ্ছা, হ্যাঁ HClO, HClO। হুম,
হ্যাঁ স্যার HCl ওতে ওটা কি মনে হয় হয়েছিল? মাঝখানে ছিল। ওটা মাঝখানে হবে, হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ ওটা OCl, মাঝখানে হ্যাঁ। ছিল। হ্যাঁ হ্যাঁ এবার বলো কি বক্তব্য বলো। এখানে এটা সিঙ্গেল বন্ডই আছে কিন্তু ওটা -2, ওটা একটু বুঝতে পারছি না। আচ্ছা দেখো, তুমি প্রথমে আগে এইদিকে কাউন্ট করো। এখানে বলো হাইড্রোজেনের কত হবে বলো? +1। +1। ওকে। অক্সিজেন, হ্যাঁ দেখো অক্সিজেনের দুদিকে কটা বন্ড রয়েছে? দুটো। দুটো বন্ড, দুটো বন্ড থাকলে কি হবে বলো? ও দুটো আচ্ছা, ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে দুদিকে বন্ড রয়েছে না, ক্যালকুলেট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে দুদিকেই দেখতে পেরেছি। হবে, তাহলে এটা -2 হবে, আর এটা আচ্ছা আচ্ছা। +1। এবার তুমি আমাকে বলো স্যার এখানেও তো বন্ড রয়েছে, ডবল বন্ড, দুদিকে বন্ড রয়েছে অক্সিজেনের, তাহলে -1 কেন হলো? তাই না? সঙ্গে হ্যাঁ সঙ্গে তো তুমি বলতেই পারো যে স্যার এখানে তো ক্রোমিয়ামের সঙ্গে অক্সিজেনের বন্ড, আবার অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের বন্ড, ডবল বন্ড, তাহলে এখানে যদি -2 হয় এখানে কেন -2 হলো না? দেখো আরো ডিটেলসে বোঝো। এখানে যদি অক্সিজেনের দুদিকে বন্ড থাকার জন্য -2 হতে পারে, তাহলে এখানে এই অক্সিজেনের দুদিকে বন্ড রয়েছে, তাহলে এটা -2 হলো না কেন? কি বললাম বুঝতে পারছো? তাহলে দেখো হ্যাঁ এখানে যে অক্সিজেন রয়েছে তার দুদিকে কাউন্ট করো। এই অক্সিজেন আর ক্রোমিয়ামের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন, তাহলে তার জন্য -1। আর এদিকে এই অক্সিজেন কার সঙ্গে বন্ড করে রয়েছে? আবার অক্সিজেন। তাহলে সেম এলিমেন্ট, সেম এলিমেন্ট হ্যাঁ। যদি কোভ্যালেন্ট বন্ড করে থাকে তার জন্য কত হয় অক্সিডেশন নাম্বার? 0। এ বন্ড, এ বন্ড 0। তাহলে এই অক্সিজেনের জন্য 0 হবে, এর জন্য -1, তাহলে আলটিমেট রেজাল্ট কত হবে? -1। এখানে আমি -1, বোঝা গেছে? তাহলে এখানে হ্যাঁ অক্সিজেনের হ্যাঁ, দুদিকে বুঝতে পেরেছি। ডিফারেন্ট অ্যাটম রয়েছে, ডিফারেন্ট অ্যাটম থাকার জন্য এর উপরে -2 হয়েছে। হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ওকে ওকে, একদম চেষ্টা করো, আরো পাঠাচ্ছি ভয়ঙ্কর ভয়ঙ্কর। এক্সাম্পলটাতে দুদিকে দুটো বন্ড আছে, তাও -1 কেন হলো? এখানে এখানে এর আগেরটা, 9-এরটা। আচ্ছা দেখো, নয়টা দেখো বুঝছো, এখানে তোমাকে বের করতে বলছে কাকে? কার্বনকে, তাই তো? প্রথমে বলো এখানে কি আছে? এখানে কি আছে? হাইড্রোজেন হাইড্রোজেন। হাইড্রোজেনের জন্য কত হবে? +1। +1। হাইড্রোজেন যদি +1 হয় পরের অ্যাটম কত হবে? -1। -1। ওকে, এবার এদিকে কাউন্ট করো, এবার এদিকের গুলো কাউন্ট করো সব। হাইড্রোজেন +1, অক্সিজেন কত হবে? -1। -1। এদিকে অক্সিজেন কত হবে? ডবল বন্ড করেছে -2, -2। টোটালটার অ্যাভারেজটার মিডিলেরটা হবে। এবার তুমি আমাকে বলে এটা -1 মানে এটা +4 কি করে হলো? না, ওটা করা যাবে না, এটা সেন্ট্রাল অ্যাটমের সবকটা অ্যাভারেজ নিতে হবে, তাই না? এখানে আমাকে সেন্ট্রাল কার্বন, তাহলে এই সব বাকি এই সবকটার অ্যাভারেজটা এটা হবে। সেন্ট্রাল যে হবে বাকি সবকটার অ্যাভারেজ ভ্যালুটা এর হবে। দেখো এখানে অক্সিজেন কেন 2 হলো? দেখো চারিদিকে আসো, 1 + 1 এটা -2। বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অক্সিজেন, ওই ক্রোমিয়াম পেন্টক্সাইডের অক্সিজেন গুলো -1 হলো কেন, ওটা আরেকবার একটু বলে দিন। এই দেখো এখানে দেখো অক্সিজেনের সাথে এই ক্রোমিয়ামের সাথে অক্সিজেন রয়েছে, তাই না? হ্যাঁ ক্রোমিয়ামের সাথে যদি অক্সিজেন থাকে তার জন্য তাহলে ইলেকট্রোনেগেটিভ বেশি কি অক্সিজেন, তাহলে -1। ওকে, হ্যাঁ আর এই অক্সিজেনের সাথে আবার কে রয়েছে এদিকে? আর একটা অক্সিজেন রয়েছে, তাহলে এই জন্য 0। হ্যাঁ অক্সিজেন অক্সিজেন বন্ড মানে 0, তাহলে তাহলে কি হবে? শুধু -1। এদিকের জন্য 0, এদিকের জন্য -1, অ্যাড করলে তো -1ই থাকছে না? যদি এখানে অক্সিজেন ছাড়া অন্য কিছু থাকতো, মানে তাহলে ক্রোমিয়াম, তাহলে তাহলে হ্যাঁ তাহলে চেঞ্জ হতো, তাহলে তখন অক্সিজেনের -2 হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে। স্যার Okay, যদি শুধু অক্সিজেনে অন্য কিছু হ্যাঁ। থাকতো তাহলে পুরো টোটালটা লিখতে হতো। টোটালটাই লিখতে হতো, আর এখানে অন্য কেউ আচ্ছা, থাকলে এখানে ডবল এই সাইক্লিক স্ট্রাকচার হতো না। শুধু মাথায় রাখবে, তোমাকে আরো একটু শর্টকাট বলে দিচ্ছি, অক্সিজেন জেনারেলি -2 হয়। ওকে, যদি অক্সিজেন হাইড্রোজেনের সাথে থাকে তাহলে -1 হবে অক্সিজেনের উপর। আচ্ছা ওকে, অক্সিজেন নর্মালি -2, যদি হাইড্রোজেনের সাথে থাকে -1 করবে। ওকে, আর পারঅক্সাইড যদি ও বন্ড থাকে তাহলে এটা -1, এটা -1। এই হচ্ছে ব্যাপার অক্সিজেনের, আর কিছু হবে না। অক্সিজেন যদি ডবল বন্ড করে থাকে তখন তাকে আমরা -2 করব।
ও এইচ বন্ডটাই 90% জায়গায় থাকবে, সেখানে অক্সিজেন কথা বলো -1 হবে। আর যদি ও ও বন্ড থাকে তাহলে অক্সিজেন -1। এইগুলোই মেনলি হবে, আর কিছু হবে না।